একদমই প্রয়োজনীয় মনে হয় না। ৬১ জন মারা যাওয়া এবং বিনা বিচারে এবং নির্বিচারে গুলি করার মধ্য দিয়ে প্রায় ১.৫ লাখ বুলেট ব্যবহার করে মারা যাওয়া, সেইটাতে একজন মারা যাওয়া আর ৬১ জন মারা যাওয়া বা ৬৬ জন মারা যাওয়া, ৫৮ জন মারা যাওয়া বা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবেদন অনুযায়ী ৩৯ জন মারা যাওয়া, আমার কাছে সব একই। কিন্তু আমার কাছে যেটা এক না, সেটা হলো বিগত ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ছিল, সেই সময় একজন উপদেষ্টাও সমাজে খুব শক্তভাবে বলেন নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারগুলো আমরা কেমন করে করব। একই সাথে আমরা যারা আন্দোলন কর্মী ছিলাম, মানবাধিকার কর্মী ছিলাম, আপনারা অনেকেই তাদেরকে কোট আনকোট সুশীল বলে গালি দেন, বকা দেন। এই সুশীলরাও এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার কেমন করে করবেন, কি প্রস্তাবনায় করবেন, সেগুলো নিয়ে কথা বলেন নাই। জোরপূর্বক গুম নিয়ে বিরুদ্ধে কমিশন হয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করবার চেষ্টা করা হয়েছে, সেটা সত্য উদ্ঘাটন করবার চেষ্টা হয়েছে। কিন্তু যারা আমরা আন্দোলন কর্মী ছিলাম তারা বরাবরই বলে গেছি শহীদ শহীদ শহীদ। জার্মানিতে এক সময় আলোচনা শুরু হয়েছিল যে জিউসরা তাদের মুক্তি আসলে কেমন চায়, জিউস হিসেবে চায় না নাগরিক হিসেবে চায়। বাংলাদেশের নাগরিকদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তারা কি বাংলাদেশের নাগরিকের মুক্তি শহীদ হিসেবে চান, না নাগরিকতা রক্ষা করে নাগরিক অধিকার সুরক্ষা রেখে তাদের মুক্তি চান। আমার আগে একজন বক্তা বলেছেন শুধু আলেম ওলামারাই মারা যান নাই ৫ই মে। আমিও প্রশ্ন করতে চাই, বাকি যারা মারা গিয়েছেন তারা কি আজকে এখানে আছেন? তাদেরকে কি আপনারা আনতে পেরেছেন? আমরা নিজেরা যারা সুশীল সমাজ বলে বক্তৃতা করি, সংবাদকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে প্রশ্ন করতে পারি নিজেদের, আমরা কি সেগুলো তাদেরকে ইনক্লুসিভ পলিটিক্সের ভিতরে আনতে পারছি কিনা? আনতে পারছি না দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি ডেভিল সান্ট মানে শয়তান খোঁজেন। তিনি ডেভিল সান্টের প্রজেক্ট বানান, সেখানে তারা সন্ত্রাসী অপরাধী তাদেরকে খুঁজেন। তার মানে পুরো আলোচনাটাই এখন হয়ে রয়েছে আধ্যাত্মিক পর্যায়ে। এক পক্ষ শহীদের বিচার চাচ্ছেন, আরেক পক্ষ শয়তান খুঁজছেন। পুরাটাই একটা বাইবেলিক ক্যারেক্টার বা কোরআনিক ক্যারেক্টার বলে আমার মনে হয় যে অবস্থা আমাদের। দ্বিতীয় যে বিষয়টা আমি আসলে বলতে চাই যে 5ই মেকে ঘিরে একই সাথে আমি মনে করি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে কল্পনা চাকমার বিষয়ে কথা বলতে হবে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সিরাজ শিকদারদের মৃত্যু নিয়ে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আলাপ আলোচনা নিয়ে, এবং একই সাথে মনে রাখতে হবে হেফাজতের গঠন পুনর্গঠন সেই সময়ে যেমন করে হয়েছে, তার আগে ঘৃণা চর্চাকারী বলে আপনারা যাদেরকে পরিচয় করান বা মনে করেন, একটা ব্লগার কমিউনিটিরও একটা বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় মদতেই হয়েছে বলে আমার বিশ্বাস। এবং সেখানে বাংলাদেশের ডিজিএফআই থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, যারা প্রতিনিয়ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে প্রোটেকশন দিয়েছে। র্যাব 3 এবং র্যাব 1 আমি দেখেছি যে ডক্টর ইউনূসের বাড়ির যমুনার সামনে তাকে নিরাপত্তা দিতেন। সেই সময় তো প্রশ্ন করি নাই আমরা নাগরিকরা, বা আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স থেকেও প্রশ্ন আসে নাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদেরকে সাউন্ড গ্রেনেডের নামে গুলি করেছে, রাবার বুলেটের নামে বুকে গুলি করে মানুষরে মেরেছে, এবং তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা দেয়, হয়তো এখন জাতীয় সংসদেরও নিরাপত্তা দেয় বা সংসদের কর্মীদেরও নিরাপত্তা দেয়। তো সেই প্রশ্নগুলো আমার করতে হবে। আর সর্বশেষে শুধু একটা কথা বলি, সেই সময় অল্প কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা হয়তো নানানভাবে সমাজে কর্নার ছিল, আমিও হয়তো তাদের সাথেই ছিলাম, তারা মিলে আমরা যখন এই সব বিষয়গুলো নিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, রাস্তায় শাপলায় হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি,
এবং তারা পরবর্তীতে প্রায় 10-12 বছরে যে সংগ্রাম লড়াই করে ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা যদি কোনো রকমের দুর্নীতি করে থাকেন বা অপরাধ করে থাকেন বলে যে অভিযোগগুলো শোনা যায়, এইটা আসলে দেখতে আমাদের ভালো লাগে না। যারা একসময় সুপারম্যান, হিটম্যান, ব্যাটম্যান, নানান রকমের মেসিয়ানিক ক্যারেক্টার হিসেবে আমরা উদ্ধারকারী হিসেবে আবির্ভূত হই, তারাই পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে উঠি বা অপরাধী হয়ে উঠি বা অভিযুক্ত হয়ে উঠি।